প্রিয় দর্শক, বৃষ্টি ভেজা সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি চ্যানেলের নিয়মিত সরাসরি অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ক টেলিপ্রেসক্রিপশন। আজকে আমরা আলোচনা করব অপারেশনবিহীন মেরুদণ্ডের চিকিৎসা। দর্শক, বৃষ্টি চলছে, এর মধ্যে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গতকালকের যে পরিসংখ্যান, মারা গেছে 5 জন এবং 636 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি হয়েছে। চলুন আমরা সবাই সচেতন হই, সতর্ক থাকি, আবার ডেঙ্গু প্রতিরোধ করি। দর্শক, আমাদের যে আলোচনা অপারেশনবিহীন মেরুদণ্ডের চিকিৎসা, এই বিষয়ে আমরা যাচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান, অর্থোপেডিক এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং চিফ কনসালটেন্ট, বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ধানমন্ডি, ঢাকা। ডক্টর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আমরা যে প্রসঙ্গে আসছিলাম যে আসলে আপনাদের কাছে রোগী গেলেই, মেরুদণ্ডের সমস্যা হলেই অপারেশন একটা শব্দ থাকেই এবং অনেক রোগী ভয়েই অপারেশনে যায় না। তো আসলে অপারেশনবিহীন মেরুদণ্ডের চিকিৎসা কি কি, কোন কোন রোগের ক্ষেত্রে এই অপারেশন ছাড়াই আপনারা চিকিৎসা করে থাকেন? জি, আপনাকে ধন্যবাদ। যে এই শব্দটা যে অপারেশনবিহীন মেরুদণ্ডের চিকিৎসা, যেমন আমরা অনেক সময় অনেক রোগী পাই যে হয়তো মায়ের এমআরআই করা হয়েছে, তো আমরা বললাম যে অপারেশন লাগবে। তখন তার মেয়ের আবার কোমরে ব্যথা, সে বলে স্যার আমি এখন দেখাবো না, এমআরআই করবো না, এমআরআই করলে আপনি যদি আবার অপারেশনের কথা বলেন। তো এই যে কেউ কেউ এরকম ভয় পায় আর কি, সেই জন্য আমরা এসব নিয়ে কথা বলার জন্য আমরা চেষ্টা করছি যে মেরুদণ্ডের তাহলে কি কি অসুখ বিসুখ হয় এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। যে আমাদের মেরুদণ্ডটা তো একেবারে মাথার ওইখান থেকে, ব্রেনের ওইখান থেকে শুরু হয়েছে পিছনে, এবং একেবারে আমাদের পুচ্ছদেশের পায়খানা রাস্তার উপরে যে হাড়টা আছে ওটাকে লেজের হাড্ডি বলি, আমরা কক্সিস বলি, এই পর্যন্ত বিস্তৃত। তো ঘাড়ের অংশটাকে সার্ভাইকাল স্পাইন বলি, পিঠের যে অংশটা এটা ডরসাল স্পাইন বা থোরাসিক স্পাইন, আর কোমরের যে অংশটা আমাদের মাঝার আমরা লাম্বোস্যাক্রাল স্পাইন বলি, আর তার পিছনে ছোট্ট একটু হাড্ডি আছে যে ছোট ছোট 4টে হাড়ের মানে সমষ্টিতে, ওটা কক্সিস বলি আমরা। তো এই মেরুদণ্ডের যে কোনো জায়গায় কিন্তু ব্যথা হতে পারে। যেমন ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ে যদি ব্যথা হয় সেই ব্যথা শুধু ঘাড়ে সীমাবদ্ধ থাকতে পারে অথবা ডান হাতে বা বাম হাতের দিকে চলে যেতে পারে। আবার পিঠে ব্যথা হতে পারে, এটাকে আমরা একেবারে একটা এক্সক্লুসিভলি আমরা বলি যে ব্যাক পেইন। যে একটা ওয়াইড রেঞ্জের একটা টার্ম হচ্ছে ব্যাক পেইন আমরা বলি। আর ঠিক কোমরের যে অংশটা আমরা বললাম যে লাম্বোস্যাক্রাল স্পাইন বা লাম্বোস্যাক্রাল রিজিয়নে, এখানে যে ব্যথা হয় এটাকে আমরা বলি লো ব্যাক পেইন বা লাম্বাগো বলি। আর যদি সেই ব্যথাটা পায়ের দিকে যায়, ডান পায়ের দিকে বা বাম পায়ের দিকে বা হতে পারে দুই পায়ের দিকেই গেল, তাহলে সেটাকে বলি আমরা লাম্বাগো সায়াটিকা। এখন এটা বিভিন্ন কারণ আছে যে আমাদের যে হাড়, মানে পুরো স্পাইনটা তো মেরুদণ্ডটা হাড় দিয়ে তৈরি, মানে মেইন যে ফ্রেমটা, এবং হাড়ের মধ্য দিয়ে আমাদের যে স্নায়ুর যে মনে করেন মেইন টিস্যুটা স্পাইনাল কর্ড, সেটা নেমে আসে এবং প্রতি মেরুদণ্ডের দুই হাড্ডির মাঝখানে দুই পাশে মনে করেন ছিদ্র থাকে আর কি, ফোরামেন বলি আমরা, যে ওই ফোরামেন দিয়ে আবার নার্ভ রুট বেরিয়ে আসে, যেটা শেষ পর্যন্ত ঘাট থেকে শেষ পর্যন্ত চলে আসে। আপনি যেভাবে পার্ট করলেন যে লাম্বার পর্যন্ত, লাম্বার সেক্রাম পর্যন্ত, এরপরে যে কক্সিসের কথা বলছেন যে শেষের যে অংশটা, সেখানেও কিন্তু অনেক সময় ব্যথা হয়। অনেক রুগীরা বলে যে রিক্সায় উঠলে পরে ঝাঁকি লাগলে সে ব্যথা করে অনেক। হ্যাঁ, এই কক্সিসে ব্যথা হয় এবং এই ব্যথাটাকে বলে কক্সিকোডাইনিয়া। এটা ফিমেলরা, মহিলারা মানে বেশি আক্রান্ত হয়। আমরা মহিলা রোগী বেশি পাই যে সে রিক্সায় উঠলে মনে করেন যে অথবা কাঠের চেয়ারে বসে থাকতে পারে না, বা রিক্সায় যখন ঝাঁকি লাগে তখন সে স্থির থাকতে পারে না, হয়তো তাকে একটা হাত দিয়ে মনে করেন যে একটু উঠে দাঁড়াতে হয়, এরকম একটা অবস্থা। এটা একটা। আর আপনি যেমন বলছিলেন যে আসলে স্পাইনাল কর্ড, যেটা আমাদের বডির যে নার্ভ সেন্সেশনগুলো যেটা কন্ট্রোল করে, মোটর এবং সেন্সরি, তো এই স্পাইনাল কর্ড তো একদম ঘাট থেকে শুরু করে নিচ পর্যন্ত আছে, এবং সেই স্পাইনাল কর্ডটাই তো আপনি বিভিন্ন ছিদ্র দিয়ে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। আর ব্যথাটা আসলে কেন হয় মেরুদণ্ডে? রাইট, ব্যথাটা হয় আমরা যদি বলি যে কোথাও কোনো একটা ক্ষত সৃষ্টি হলে, মানে একটা প্যাথোলজি তৈরি হলেই ব্যথা হয়। এটা যদি আমি একটা উদাহরণ দিই, যেমন আমার হাতে একটা ইনট্যাক্ট স্কিন, তাহলে এখানে কোনো ক্ষত নাই, কোনো ব্যথা নাই। কিন্তু যখন আমি একটু অ্যাক্সিডেন্ট হলাম, পড়ে গেলাম, তো রাস্তার মনে করেন যে পিচের সাথে লেগে আমার এটা চামড়াটা একটু উঠে গেল, ছিলে গেল, এটাকে আমরা অ্যাব্রেশন ইনজুরি বলি, তাহলে তখনই কিন্তু মনে করেন যে ব্যথা হয়। ঠিক সেরকমভাবে যে বিভিন্ন প্যাথোলজি আছে, যেমন ডিস্কের সমস্যা আছে,
যে আমাদের মানে বেন্ডিং হয়ে কোনো ওজন তুললাম, তো আমাদের যে মেরুদণ্ডের প্রতি 2 হাড্ডির মাঝখানে যে ডিস্ক থাকে, আমরা কসকসে হাড্ডি বলি আমরা, সেই ডিস্কের যে বাইরের লেয়ারটা অ্যানুলাস ফাইব্রোসাস, সেটা যদি ফেটে যায়, তাহলে ফেটে গিয়ে ভিতরে যে জেলি লাইক সাবস্টেন্স আছে এটা বেরিয়ে এসে স্পাইনাল কর্ড কিংবা নার্ভকে চাপ দিতে পারে। এটা একটা ব্যথার কারণ। তাহলে একটা ক্ষত সৃষ্টি হলো এবং ব্যথা হলো। তারপর মনে করেন যে আমাদের ফ্যাসেট জয়েন্টের আর্থ্রাইটিস হতে পারে। যে ফ্যাসেট জয়েন্টের মনে করেন আর্থ্রাইটিস হলে তাহলে ওইটা এটা একটা ডিজেনারেটিভ ক্ষয়জনিত কারণে যে নড়বড়ে হয়ে যায়। তো নড়বড়ে হলে মনে করেন যে নড়বড়ে হলে তো তখন যে আমাদের যে স্ট্রাকচারটা সেটা যদি ইনট্যাক্ট থাকে তাহলে কিন্তু পেইন হবে না। কিন্তু নড়বড়ে যখন হলো তখন সেটা নার্ভকে অনেক সময় ইম্পেন্স করে, নার্ভকে চাপ দেয়, তখনই কিন্তু মনে করেন যে ব্যথা হতে পারে। হ্যাঁ, এরপরে মনে করেন যে ব্যথার আরও কারণ যে যদি কোনো ট্রমা হয়, যে বোন ফ্র্যাকচার হলো, আমি বললাম মাইনর ট্রমাতে ডিস্ক রাপচার হতে পারে। আর যদি বেশি ট্রমা হয়, অ্যাক্সিডেন্ট করে, গাছ থেকে পড়ে যায়, ছাদ থেকে পড়ে যায়, বা মনে করেন যে বাইক অ্যাক্সিডেন্ট হলো, তাহলে সেক্ষেত্রে স্পাইন ইনজুরি হতে পারে। স্পাইন ইনজুরি কি, যে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গিয়ে তার অংশবিশেষ স্পাইনাল কর্ড ইটসেলফ অথবা তার নার্ভ রুটকে মনে করেন যে প্রেশার দিতে পারে। এইটাও মনে করেন যে ব্যথার কারণ। এছাড়া যদি ইনফেকশন হয়, যে নর্মাল জীবাণু গঠিত যে ইনফেকশন, পায়োজেনিক ইনফেকশন বলি আমরা, যেমন আমরা ডাক্তার হিসেবে জানি যে স্টেফিলোককাস অরিয়াস এবং স্ট্রেপ্টোককাস সাধারণত এই 2টা জীবাণু দিয়েই মনে করেন ইনফেকশন হতে পারে মেরুদণ্ডতে। কিন্তু এটা পায়োজেনিক ইনফেকশন বললাম। কিন্তু আরেকটা স্পেসিফিক যে মাইক্রো অর্গানিজম আছে একটা, যে আপনি তো চেস্ট স্পেশালিস্ট, আপনি জানেন যে আমাদের লাংসে যে ইনফেকশন হয় আমাদের এই সাবকন্টিনেন্টে এবং হয়তো আফ্রিকার কিছু দেশে সবচেয়ে বেশি টিবি হয়, মানে টিউবারকুলোসিস বা যক্ষা। সেই যক্ষা কিন্তু স্পাইনকে এফেক্ট করে। এবং এই মেরুদণ্ডের যত ইনফেকশন আছে, আমার অভিজ্ঞতা হচ্ছে মোর দেন 90% ইনফেকশন হয় টিবি দিয়ে, যক্ষার জীবাণু দিয়ে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে। এছাড়া মেরুদণ্ডের ভিতর টিউমার হতে পারে। হ্যাঁ, টিউমার মনে করেন যে এটা বিনাইন টিউমার হতে পারে, নিষ্পাপ টিউমার হতে পারে, আবার ক্যান্সার হতে পারে। তো সেই ক্যান্সার আবার মনে করেন যে অন্য জায়গা থেকে ছড়িয়ে অন্য জায়গায় তৈরি হয়েছে, যেমন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে বা ব্রেস্টে কোনো ক্যান্সার তৈরি হয়েছে, সেটার একটা অংশ রক্ত প্রবাহের মাধ্যমে ছড়িয়ে যেয়ে মনে করেন মেরুদণ্ডের কোথাও সেটেল হলো, ওখানে আবার নতুন করে টিউমার হলো। তাহলে সেক্ষেত্রে টিউমার বড় হচ্ছে, যে কোথাও তো কোনো স্পেস ফাঁকা নাই, নর্মালি আল্লাহ তাআলা কোনো ফাঁকা রাখেন নাই। তো যখনই একটা জিনিস ওখানে ছিল না কিন্তু বড় টিউমার হলো, তখন সে নিশ্চয়ই অন্য কোথাও চাপ দিবে, এবং এটা যখন স্পাইনাল কর্ড কিংবা নার্ভ রুটকে চাপ দেয় তখন ব্যথা সৃষ্টি করে। এছাড়া স্পাইনাল কর্ড ইটসেলফ, স্পাইনাল কর্ডের মধ্যেও কিছু টিউমার হতে পারে। আমরা বলি যেমন ইন্টারডুরাল, মেডুলারি টিউমার, তারপর ইন্টারডুরাল এক্সট্রা মেডুলারি টিউমার, এরকম বিভিন্ন রকম টিউমার আছে যে নার্ভের টিস্যু থেকেই মনে করেন যে তৈরি হয়, কম্প্রেস করে। শহীদুল, আরেকটা বিষয় দেখি যেটা যে কমন, ধরেন গোসল করছে, সে মগটা উঠাতে গিয়েছে, হঠাৎ করে সে আর নড়তে পারছে না, ব্যথা হয়ে গেলো, এই চিত্রটা কিন্তু আমাদের সে কমন। অথবা সে একটা ভারী একটা কিছু উঠাতে গিয়েছিল, তো দেখা গেল তার এই সাইডটা মানে ব্যথা এবং ব্যথা চলে গেল। এটা আসলে কারণ কি? তো ফ্র্যাকচার বা কিছু হয়নি তো? না, এইটা কিন্তু ফ্র্যাকচার হয় না, কারণ ওই যে শুধু এক মগ পানি উঠাতে গেল বা অনেক সময় একটা কলম পড়ে গেছে ওইটা তুলতে গেল, এটা সাধারণত যে যাদের বয়স একটু বেশি, 40-এর উপরে, 50-এর উপরে, তাদের তো ডিস্কটা ডিজেনারেশন হয়ে যায়। ডিস্কের ডিজেনারেশন কি আমরা জানি, যে ডিস্কের মধ্যে 2টা লেয়ার আমি বলেছি, যে বাইরে একটা শক্ত স্ট্রাকচার থাকে, শক্ত মানে রিলেটিভলি শক্ত, হাড্ডির মতো শক্ত না, ওটাকে বলে অ্যানুলাস ফাইব্রোসাস। আর ভিতরে যে জেলি, মানে যেটা মানে মোস্ট কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, সেই জেলি লাইক সাবস্টেন্সটা এটা হলো ফ্লুইড মধ্যে থাকে। তো এটা যখন ইনট্যাক্ট থাকে তখন কিন্তু সে আমাদের শরীরকে প্রোটেকশন দেয়, যে আমরা লাফ দেই, ঝাঁপ দেই বা উপর থেকে পড়ি, যে একটা হাড্ডির উপর একটা হাড্ডির ফ্রিকশন হবে না, সে মানে ওই যে প্রেশারটা সে নিবে স্প্রিংয়ের মতো, মানে আমাদেরকে প্রোটেকশন করবে। কিন্তু যখনই বয়স হয়, ডিজেনারেশন হলে ভিতরে যে পানি আছে এটা ইভাপোরেট হয়ে যায় ধীরে ধীরে, যে মাল্টিপল মনে করুন ফেটে যায় আস্তে আস্তে, মানে মাল্টিপল ট্রমাতে একটু একটু করে ফাটে অ্যানুলাস ফাইব্রোসাস, যার ফলে ভিতরে পানিটা বাষ্পের মতো করে মনে করেন যে বেরিয়ে যায়। সেজন্য আমরা দেখি যে বয়স্ক মানুষের যখন আমরা এমআরআই করি, তার ডিস্কগুলো আমরা দেখতে পাই যে কালো হয়ে গেছে, কিন্তু হোয়ারাস ইয়াং ডিস্ক কিন্তু এমআরআইতে T2 ওয়েটেড ফিল্মে সাদা দেখাবে, কিন্তু যখন কালো দেখায় আমরা বুঝি এই ডিস্কটা ডিজেনারেশন। যখন ডিজেনারেশন হয়ে যায় তখন তার মানে যে তার স্থিতিস্থাপকতা আমরা বলি, তার যে টেনশন নেওয়ার, প্রেশার নেওয়ার যে সক্ষমতা সেটা কমে যায়। তখন ওই যে একটা মগ পানি তুলতে গেল তখন ওই যে টিয়ার হয়ে গেল, ফেটে যায়,
হ্যাঁ, এটা সিম্পল কারণ হলো এইরকম ট্রমার কারণে, যে তখন জেলি ভিতরে যেটুকুই থাকুক অথবা অ্যানোলাসের অংশবিশেষ এটা নার্ভ রোডকে চাপ দিচ্ছে, পেইন হচ্ছে। আর এছাড়া জেলি না বেরোলেও টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা টিএনএফ আলফা নামক একটা পেইন মেডিয়েটর রিলিজ হয়, এটা তো খুব মানে সিরিয়াস পেইন তৈরি করে আর কি। এবং আমরা আসলে প্রায় দেখি এরকম ঘটনা, প্রায় দেখি, এবং সবাই বলে যে ব্যথা এবং ব্যথা একদিকে ছড়িয়ে যায়। প্রফেসর ডক্টর শহীদুল, যদি এই ধরনের আপনি যে বলছেন মেরুদণ্ডের যে পার্ট পার্ট করে বলছেন যে সমস্যাগুলো হয়, আমরা কি সমস্যা হচ্ছে এটা নির্ণয় করার জন্য আমরা আসলে কিভাবে এগোতে পারি? রাইট, আমরা যারা মেরুদণ্ডের চিকিৎসক আছি বা সার্জন আছি, তো রুগীরা তো আমাদের কাছে হিস্ট্রিটা বলে, তার হিস্ট্রিটা বললে তখন আমরা কিছু তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করি, কিছু পরীক্ষা নিরীক্ষা করি, মানে ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে আমরা একটা ধারণা পেয়ে যাই যে তার এটা হতে পারে। তখন আমরা মনে করেন যে পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নিই। মেইন পরীক্ষা হচ্ছে যে লোকাল পার্টের একটা ওই স্পাইনের ওই অংশের একটা এক্সরে করি, যে এপি এবং ল্যাটারাল ভিউ। আর মেইন পরীক্ষা হচ্ছে যে স্পাইনাল কর্ডের কী হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, বা মানে তার কী প্যাথোলজি, সেটা হলো এমআরআই। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যে এটা একটা ইমেজিং স্টাডি, মানে এটা ঠিক ফিল্মটা যখন বেরোয় সেটা এক্সরের মতো, কিন্তু এক্সরেতে যেমন রেডিয়েশন আছে, এটাতে কোনো রেডিয়েশন নাই, রেডিয়েশন ফ্রি। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আলট্রাসোনোগ্রাম যখন করা হয় ওটার কোনো রেডিয়েশন নাই। আলট্রাসোনোগ্রাম যেমন রেডিয়েশন ফ্রি, ঠিক এমআরআই হচ্ছে রেডিয়েশন ফ্রি একটা পরীক্ষা। এই পরীক্ষাটা করলে আমরা মেরুদণ্ডের আদ্যপান্ত কিন্তু বুঝতে পারি। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায়, আমি দেখেছি অনেক রোগী আছে যে এমআরআই করতে গেলে ভয় পায়, এমআরআই মেশিনে ঢুকতে গিয়ে ভয় পায়। এমনও দেখেছি যে এমআরআই করতে গিয়ে সে ফেরত এসেছে, করতে পারেনি। এটা কোনো বিকল্প কোনো পরীক্ষা আছে কিনা? আসলে বিকল্প পরীক্ষা, এটা একটা মানে প্যানিক, এটা প্যানিক। আবার মনে করেন যে মহিলারা যখন একজন আরেকজনের সাথে গল্প করে তখন এমআরআই কথা শুনে সে গল্পতেই সে শুনে ভয় পেয়ে যায়। তো আমি কিন্তু নিজেও মনে করেন যে এমআরআই করেছি, 3 বার এমআরআই করতে হয়েছে আমার, মানে প্রয়োজনের সময়। তো আমারও একটু বদ্ধ রুমে একটু যে মানে ফোবিয়া আছে, যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম একটাই, এটা আমরা বলি ক্লোস্ট্রোফোবিয়া বলি, আমি বলি সাফোকেশন মানে ফোবিয়া। তো এমআরআই মেশিনের মধ্যে ঢুকলে মানে খোলা আছে কিন্তু বাতাস কিন্তু আসা যাওয়া করছে, এটা কিন্তু মেশিনের কোনো বাক্স না, এটা একটা টেবিলের উপর শোয়ায়, তারপরে মেশিনের পাখনাটা মনে করেন যে চলে আসে এবং ফাঁকা ফাঁকা আছে, মনে করেন বাতাস কিন্তু যেতে পারে। কিন্তু এই যে আগে থেকে যদি প্যানিক সৃষ্টি করা হয় তো সেই রোগীরা বেশি ভয় পায়। তো আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, আমি তো মনে করেন যে মুসলমান রোগীদের বলি চোখ বন্ধ করে একটু দোয়া কলমা পড়বেন, আপনি দেখবেন যে 15 বা 20 মিনিটের চুপচাপ থাকলেন এমআরআইটা হয়ে যায়। এখন এমআরআইয়ের মতো করে এমআরআইতে যেরকম করে ডিটেলস আমরা বুঝতে পারি প্যাথোলজি, এরকম আর কোনো মেশিন কিন্তু মানে হয় না, স্পাইনের ক্ষেত্রে সেটা নেই। আমরা আগে এক্সরে করতাম, মাইলোগ্রাম করতাম, যে লাম্বার মাইলোগ্রাম। এখন যারা এমআরআই একদমই ভয় পায়, বলে যে আমার মার হার্টের অসুখ আছে, এমআরআই মেশিনে ঢুকলে মারা যেতে পারে, তো এরকম একটা কথা শুনলে তো আমরা সেই ঝুঁকি তখন নিতে পারি না। তখন আমি বলি তাহলে সিটি মাইলোগ্রাম করান। এটা মনে করেন যে ঢাকার একটা প্রাইভেট হাসপাতালে হয়, আমি সেখানে মাঝে মধ্যে পাঠাই। যে আগে যে আমরা কনভেনশনাল মাইলোগ্রাম করতাম, যে মেরুদণ্ডের প্যাথোলজি ধরার জন্য একটা ডাইকে আমরা ওই যে আমরা যখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেয় এরকম মোটা নিডিল আছে, স্পাইনাল অ্যানেস্থেসিয়া সাধারণত 25G বা 27G নিডিল দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যে মাইলোগ্রাম যেটা দিয়ে করি এটা সাধারণত 18G, 18G বা 16G এরকম নিডিল ছিল। তো মোটা একটা নিডিল, এটা দিয়ে আমরা মনে করি লাম্বার পাংচার করে তারপর ডাইটা আমরা পুশ করে দিতাম, তারপরে বিভিন্ন পজিশনে রেখে রোগীর এক্সরে করা হতো। তো এতে মনে করেন অনুমান করা যেত যে তার কোথায় কি চাপ আছে, কিন্তু এটা ধারণা করতাম। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু এমআরআই আবিষ্কার হওয়ার পরে, এমআরআই আসার পরে এমআরআই মতো ভালো করে আর কোনো কিছুই বোঝা যায় না। মানে এমআরআইটা আপনারা একদম অ্যাবসলিউটলি এমআরআইয়ের আবিষ্কার মানে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেজন্য এমআরআই কোনো শহীদুল, আমরা আসলে যে প্রসঙ্গেই ছিলাম যে মেরুদণ্ডের অপারেশনবিহীন চিকিৎসা, আপনি যে প্রশ্নগুলো বলেছেন সার্ভাইকালে, আমরা দেখি অনেক সময় সার্ভাইকাল স্পন্ডোলাইসিস হয়, লাম্বার স্পন্ডোলাইসিস হয়, ব্যথা হয়। তো এখন যে চিকিৎসাটা মানে আমাদের জনমনে একটা ভয় আছে যে আপনাদের কাছে গেলাম, আপনারা এমআরআই করলেন, করে বললেন যে অপারেশন লাগবে। আসলে কোন কোন ক্ষেত্রে আপনারা অপারেশন ছাড়া চিকিৎসা করেন এবং কি চিকিৎসা করেন? অর্থাৎ আমাদের নামই তো স্পাইন সার্জন, তো স্পাইন সার্জনের কাছে গেলে অপারেশনের কথা বলতে পারে এটাই। কিন্তু দেখেন এক সমীক্ষায় আছে কিন্তু যে মেরুদণ্ডের যত অসুখ বিসুখ বা ব্যথার যত কারণ তার 90% রোগী মানে অপারেশনবিহীন চিকিৎসায় ভালো হয়। তাহলে সেই চিকিৎসাগুলো কি কি আছে? সংখ্যা তো অনেক বেশি, 90% অধিকাংশ রোগী অপারেশন লাগে না। হ্যাঁ, তাহলে সেই চিকিৎসাগুলো কি?
ধরেন আমরা মনে করি মেডিসিন দেই, আমরা মানে কিছু এনএসএইড দেই, ব্যথার ওষুধও দেই, আবার মাসল রিল্যাক্সেশন দেই, নিউরোভিটামিন দেই, গাবাপেন্টিন দেই, হ্যাঁ, তারপর মিরোগাবালিন দেই, এইগুলো মনে করেন যে দিয়ে থাকি। ক্ষেত্র বিশেষে আমরা বিশ্রাম নিতে বলি রুগীকে, ক্ষেত্র বিশেষে আমরা একটু ফিজিওথেরাপি করাই রুগীকে, হ্যাঁ। এছাড়াও কিন্তু আমরা ইনজেকশন প্রসিডিউর করি মেরুদণ্ডের ভিতরে। যেমন সারা বিশ্বে এখনও মানে পেইন মেডিসিনের লোকেরা বা অর্থোপেডিক্স সার্জনরা বা যারা পেইনের মানে অ্যানেস্থেশিয়ার যে সমস্ত ডক্টররা পেইন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন, এরা মেরুদণ্ডের ভিতর এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেয়। এটা আমিও আগে দিতাম, কিন্তু বাংলাদেশে গত 6-6.5 বছর থেকে আমি এপিডুরাল পিআরপি ইনজেকশন দিই। এবং এপিডুরাল পিআরপি হচ্ছে এটা সুপিরিয়র চিকিৎসা, এটা কিন্তু অপারেশন ছাড়া একটা চিকিৎসা, যে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে একটা ইনজেকশন দিয়ে কিন্তু মেরুদণ্ডের অনেক প্যাথোলজিকে কিন্তু সারিয়ে ফেলা সম্ভব। যেমন ডিজেনারেটেড ডিস্ক ডিজিজ, আপনি যেটা বললেন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, হ্যাঁ, যে খুব সিরিয়াসলি কোনো চাপ দেয় নাই যেটার জন্য অপারেশন লাগে, আবার একটু জাস্ট টাচ করতেছে, ইমপিঞ্চ করতেছে নার্ভ রুটকে, তাহলে সেটার ওই অল্প প্যাথোলজির জন্য যে নর্মাল ওষুধে কাজ হচ্ছে না, তখন এপিডুরাল পিআরপি দিলে খুব এক্সেলেন্ট রেজাল্ট এটা, হ্যাঁ। এপিডুরাল পিআরপিটা হলো বায়োলজিক্যাল চিকিৎসা। পিআরপিটা একটু আমরা আবার একটু বলি যে পিআরপি মানে হচ্ছে প্লেটেলেট রিচ প্লাজমা, যে রোগীর শরীর থেকে আমরা একটু রক্ত নিব 2-3 সিরিঞ্জ নিয়ে সেটাকে একটা মেশিনের ভিতর দিয়ে মানে সেন্ট্রিফিউজ মেশিনের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট ঘূর্ণনে মানে সেট করে সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করি, এবং এর ভিতরে আমাদের যে রক্তের যে তৃতীয় রক্তকণিকা অনুচক্রিকা বা প্লেটেলেট সেটার কনসেন্ট্রেশন বেশি থাকে, এবং এর ভিতরে 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো এবং এর ভিতর কিছু প্রোটিন আছে যে যারা মানে অ্যানালজেসিয়ারও মনে করেন যে কাজ করে। তো তাহলে এই পিআরপিগুলো যে ওই যে টিস্যু যেখানে ডিজেনারেশন হয়েছে, যেখানে ক্ষয় হয়েছে, যে অ্যানুলাস রাপচার হয়েছে, ওই রাপচারগুলো কিন্তু মনে করেন যে এটা সিল করে দেয়, হেল করে দেয়, রিজেনারেশন করবে, হ্যাঁ, রিজেনারেশন করবে। এইভাবে কিন্তু মানে এপিডুরাল পিআরপি কাজ করে, এবং এটা বায়োলজিক্যাল চিকিৎসা, কোনো সাইড ইফেক্ট নাই, কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার মনে করেন সম্ভাবনা নাই। না, এখানটা আমি একটু আসছি যে আসলে এই পিআরপি চিকিৎসা আগে আমরা যেটা দেখেছি, আপনি যেমনটি বলছিলেন যে স্টেরয়েড দেওয়া হতো, আমরা দেখেছি ওজন থেরাপির কথা আমরা দেখেছি, ইদানিংকালে আমরা শুনি লেজার থেরাপির একটা প্রসঙ্গ আসছে। জি, লেজার হলো একটা প্রসিডিউর সার্জারি। সেক্ষেত্রে আসলে মানে কোন ক্ষেত্রে আপনার কোনটা, বা ধরেন আমি যদি বলি সার্ভাইকাল স্পন্ডোলাইসিসের কথায় ধরি, সেখানে আপনারা কোনটা প্রেফার করবেন? ওই যে মানে এটা এমআরআই করে আমরা মনে সিদ্ধান্ত নেই যে তার কোনো সার্জারি লাগবে কিনা। তো সার্জারি তো কম লোকেরই লাগে, তো যার সার্জারি লাগে, যে যার কর্ড একেবারে কম্প্রেশন হয়ে গেছে, তারপরে সার্ভাইকাল মাইলোপ্যাথি ডেভেলপ করেছে। সার্ভাইকাল মাইলোপ্যাথি হচ্ছে যে স্পাইনের কিছু টিস্যু কিন্তু ডিজেনারেশন হওয়া, ড্যামেজ হয়ে যাওয়া, হ্যাঁ, যে তার ভিতর মাইলোমেলাসিক চেঞ্জ আছে কিনা। স্পাইনাল কর্ডের ভিতরে যখন সাদা একটা স্পট থাকে ওটাকে আমরা বলি মাইলোমেলাসিক চেঞ্জ, তার মানে তার স্পাইনাল কর্ডের কিছু টিস্যু মনে করেন যে ড্যামেজ হয়ে গেছে। সিভিয়ার চাপ থাকলে সেটা অপারেশন, আর অপারেশনের ওগুলো বাদ দিয়ে যে অল্প চাপ আছে, মাল্টিপল লেভেলে একটু একটু করে এসার আছে, তারপরে ডিস্কগুলো ডিজেনারেশন হওয়ার পরে মানে অস্টিও আর্থাইটিক যে চেঞ্জ আছে, যে হাড্ডির কোনায় কোনায় হাড্ডি তৈরি হয়েছে, তো মানে অস্টিও আর্থাইটিস বা স্পন্ডাইলো আর্থোপ্যাথি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা পিআরপি দিলে রুগী কিন্তু মনে করেন যে পেইন ফ্রি হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা আমি বলবো যে এটা একটা যুগান্তকারী মনে করেন যে চিকিৎসা, কারণ এটা হলো খুবই মানে মিনিমাম ইনভেসিভ একটা প্রসিডিউর। আর লেজার সার্জারির কথা যেটা বললেন, লেজার সার্জারিও মানে সীমিত পরিসরে কিন্তু শুরু হয়েছে বাংলাদেশে, আমিও করি কিছু, যে ডিস্কের ভিতর আমরা একটা নিডিল ঢুকিয়ে দিই, ওটার ভিতর লেজারের ফাইবার দিই, তারপর একটা নির্দিষ্ট মনে করেন যে এনার্জির আছে, ওই এনার্জি অনুযায়ী আমরা মানে প্রেশার করি, তো ওখানে ফায়ারিং হয়ে যে ডিস্কটা গলে ওইটাকে বাষ্প হিসেবে মনে করেন যে চলে আসে, তো তাহলে ডিস্কের ভিতরের ইন্টারডিস্কাল প্রেশারটা কমে যায়। প্রেশার যখন কমে গেল তখন তার সাইজটা কমে যায়, সাইজ কমে গেলে তখন সে নার্ভ রুটকে যে চাপ দিত সেই চাপটা ফিরে যাচ্ছে, এইভাবে কিন্তু ভালো হয়। আর ওজন থেরাপি সম্পর্কে আমার আসলে আইডিয়া নেই, এটার প্র্যাকটিস আমি করি না। আবার আরেকটা জিনিস দেখছি, অনেক সময় যারা যে পেইন ম্যানেজমেন্টে কাজ করছেন তারা কিন্তু ব্লক দিয়ে থাকেন, যে আসলে যে ব্লক দেয় স্টেরয়েড দিয়েই দেয়, কিন্তু আমি বলবো যে বাংলাদেশে এপিডুরাল পিআরপি মানে আসলে আমরাই শুরু করেছি, মানে আমি শুরু করেছি, মানে এই এপিডুরাল পিআরপি একটা রিসেন্ট আপডেট, পিআরপিটা একটা রিসেন্ট একটা আপডেট, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা হচ্ছে। আর আপনি যেটা বলছেন এপিডুরাল পিআরপি, মানে আপনার ভিতরে জায়গা মতো এটা পৌঁছে দেওয়া, এটা আসলে সাকসেসফুল কেমন হচ্ছে না? আপনি তো অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন। আমি বলছি যে যেমন পিআরপি কিন্তু সব জায়গায় অর্থোপেডিক সার্জনরা জয়েন্টে দিচ্ছে, কিন্তু এপিডুরাল পিআরপি হলো আমার ইনোভেশন,
যে আমি দেখছি যে জয়েন্টে যেহেতু ভালো হয়ে যাচ্ছে, যখন রিজেনারেশন হচ্ছে, তখন আমরা এই করলাম যে এক্সপেরিমেন্টালি মানে শুরু করলাম যে আগে স্টেরয়েড দিতাম, এখন পিআরপি দিয়ে দেখি যে এক্সেলেন্ট রেজাল্ট, অনেক রোগী আমাদের মনে করেন ভালো হয়ে যাচ্ছে। এই যে 90% যাদের কনজারভেটিভ চিকিৎসা রাখে, আমি 10% সার্জিক্যাল ওই পেশেন্টগুলোকে আলাদা করে রেখে দিলাম, তাহলে 90% যে পেশেন্টগুলো, এদেরকে আমরা মনে করেন যে যাদেরকে পিআরপি দেওয়ার জন্য সিলেক্ট করি, যেমন মাইল্ড ডিস্ক প্রোলাপস আছে, ডিজেনারেটেড ডিস্ক আছে, তারপরে মনে করেন যে একটু অস্টিওআর্থাইটিক চেঞ্জ আছে, একটু হালকা ফোরামেনাল স্টেনোসিস আছে, যে খুব স্পাইনাল ক্যানাল স্টেনোসিস অত নাই, কিন্তু ফোরামেনাল স্টেনোসিস আছে। এরপরে যে মনে করেন তার সার্জারি করার মতো, কিন্তু তার কোমরবিডিটিস খুব বেশি, হার্টের ইজেকশন ফ্র্যাকশন 30-35, কেউ অ্যানাস্থেসিয়া দিতে চাইবে না, তখন আমরা এই করি যে তাহলে এপিডুরাল পিআরপি দিয়ে কোনো উপকার হয় কিনা। এই রোগীগুলো মানে বেনিফিটেড হচ্ছে, অ্যাটলিস্ট তারা তাদের নর্মাল লাইফে মানে পেইন ফ্রি অথবা টলারেবল পেইন নিয়ে কিন্তু মনে করেন যে চলাফেরা করতে পারতেছে। এটা আমি বলবো যে এটা মনে করেন যে ব্যাপক মনে করেন সাফল্য। আমরা এই 90% লোকের ভিতরে যাদেরকে পিআরপি দেওয়ার জন্য সিলেক্ট করি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী, এদের ক্ষেত্রে 80-90% লোক পেইন ফ্রি হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু 10-20% কিন্তু পেইন ফ্রি হয় না। প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, আসলে আমরা যেটা দেখলাম যে আসলে মেরুদণ্ডের যে কোনো রোগী আপনার 90% ক্ষেত্রে কিন্তু তাদের অপারেশন লাগছে না, এবং তাদের ক্ষেত্রে যেটা রিসেন্ট যে ট্রিটমেন্ট আপনি বলছেন যে পিআরপি, সেটাতে তাদের কিন্তু অনেক মানে বেনিফিটেড হচ্ছে, যে রিজেনারেটিভ মেডিসিন যেটা আসছে ওয়ার্ল্ড ওয়াইডই চলছে, এটা আমাদের অনেক উপকার আসছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে। তো প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ।